নমস্কার। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রফেসর পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু নিউমোরোলজিস্ট। উনি বিদেশেও যান, তাছাড়া ওনার অনেক স্টুডেন্টও আছে। আজকে সরাসরি ওনাকে পেয়ে গেছে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে বাস্তু এই জিনিসটা কি, যদি দর্শকদের আপনি বলতেন। নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। প্রায় লাস্ট 12 বছর ধরে প্র্যাকটিস করছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও 8টা কান্ট্রির সঙ্গে আমি কাজ করি। আমার স্টুডেন্টস আছে, আমাকে ইনভাইটেশনে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে আমি পড়াই এবং ক্লায়েন্টও দেখি। তো আজকে আমি এই স্টুডিওতে আসতে পেরে খুব খুশি হলাম। হ্যাঁ, তুমি কি বলছিলে? কি বাস্তু মানে কি, যদি দর্শকদের একটুখানি বলতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি বাস্তু হচ্ছে ভাইব্রেশন। আমরা বলি বাস্তু বাস্তু নিয়ে এখন সারা পৃথিবীতে খুব কাজ হচ্ছে, জানো তো। এখন দেখবে আগে লোকে বাস্তু টাস্তু খুব একটা মানতো না। প্রাচীনকালের লোকেরা অবশ্যই, আগেকার দিনের লোকেরা অবশ্যই মানতেন, কিন্তু বর্তমান সমাজ, মডার্ন সোসাইটি অনেকেই বাস্তু মানে না। কিন্তু বাস্তু মেনে চললে আমরা অবশ্যই কিছুটা হলেও ভালো থাকবো। বাস্তু মেক দ্য বিটার লাইফ টু গুড লাইফ, এটা বলতে পারি। আর বাস্তু হচ্ছে ভাইব্রেশন, এটা হচ্ছে এনার্জি, যেটা কিনা আমাদের সমস্ত জায়গায়, অফিস, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, ফ্ল্যাট, সমস্ত জায়গাতে থাকে এনার্জি। এই এনার্জিটা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, ঠিক আছে। কিন্তু আবার এই বাস্তুর সঙ্গে কিন্তু আবার জড়িয়ে আছে সায়েন্স। বাস্তু আবার ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেশন, অর্থাৎ এই বাস্তুর সঙ্গে জড়িত রয়েছে সায়েন্স। ইটস এ এনসিয়েন্ট সায়েন্স বেসড সাবজেক্ট। এবারে বাস্তুর ক্ষেত্রে আমাদের কি কি মানা উচিত, আচ্ছা মানে যে মেনে চলতেই হবে। আচ্ছা, এইবারে যেহেতু আমি বললাম বাস্তু হচ্ছে সায়েন্সের উপর দাঁড়িয়ে আছে এবং এটা কিন্তু 5000 ইয়ার্স ওল্ড সাবজেক্ট, ওকে। তার মানে 5000 বছর ধরে কিন্তু বাস্তু চলছে। এইবারে বাস্তুর যে গাইডলাইন্স গুলো বলছি, আমি একটু শর্টে বলছি কারণ সময় আমাদের কম। বাস্তুর যে গাইডলাইন্স গুলো আছে, বাস্তুর যে ফিচার্স গুলো আছে, সেইগুলো যেই বইতে লেখা আছে সেই বইকে আমরা বলি বাস্তুশাস্ত্র। এবং বাস্তুশাস্ত্র কিন্তু সনাতন শাস্ত্র, এবং বাস্তুশাস্ত্রতে সমস্ত গাইডলাইন্স দেওয়া আছে যে আমাদের জমি কেনা থেকে শুরু করে বাড়ি বানানো বা কোনো কারখানা, কলকারখানা বানানো বা স্কুল কলেজ বানানো, প্রথম থেকে জমি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি হবে, কিভাবে হবে, কোথায় কি হওয়া উচিত, এই সব কিন্তু বাস্তুতে আমাদের গাইডলাইন্স দেওয়া আছে। যদি আমরা ফান্ডামেন্টাল গাইডলাইন্স কিছুটা হলেও মানি, তাহলেও কিন্তু আমরা অনেকটা বেটার থাকতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, যে বাস্তু তো আমাদের মানে মানুষের জীবনে কিভাবে এফেক্ট করছে। ওকে, খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের যেমন ধরো কেউ একটা, অনেকে দেখবে যে একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে শিফট করে গেল, শিফট করে অন্য ছোট ফ্ল্যাট থেকে বড় ফ্ল্যাটে অনেক টাকা খরচা করে শিফট করে গেল। তখন দেখা গেল যে তারা কোনো কিছু গাইডলাইন্স কিছু না জেনে না শুনে অনেক টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তারা সেখানে শিফট হয়ে গেল। এরপরে হলো কি না, 2-3 মাসের মধ্যেই সেখানে নানান রকম প্রবলেম শুরু হয়ে গেল এবং আলটিমেটলি হয়তো সেখানে গিয়ে আগের ফ্ল্যাটে যাও কন্ডিশন কিছুটা বেটার ছিল, ওখানে গিয়ে আরো ওয়ার্স্ট কন্ডিশন হলো, আরো খারাপ কন্ডিশন হলো, এবং লাস্টে ওই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আবার তারা অন্য জায়গায় শিফট করতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে। সুতরাং বাস্তুর ফান্ডামেন্টাল গাইডলাইন্স গুলো নিলে এর বাস্তুর যে নেগেটিভ অ্যাসপেক্ট, নেগেটিভ এফেক্ট, ওটা অনেকটা কম হয়। আর বাস্তু আর পঞ্চতন্ত্র কথাটা শুনেছি, বাস্তু আর পঞ্চতন্ত্রের মধ্যে তফাৎটা কি আছে? ওকে, অ্যাকচুয়ালি বাস্তু শাস্ত্র কিন্তু এই পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ করে। পঞ্চতত্ত্ব হচ্ছে এলিমেন্টস। বাস্তুতে 5টা এলিমেন্টস এর কথা তুমি বলছো, বাস্তুতে 5টা এলিমেন্টস আছে। এই এলিমেন্টস গুলোর নিয়েই কিন্তু বাস্তুকে কাজ করতে হয়। যেমন আর্থ এলিমেন্ট, আর্থ মানে পৃথ্বী তত্ত্ব, যেটাকে আমরা বলি সব থেকে শক্ত জমি, যেটা কিনা সাউথ এবং সাউথ ওয়েস্টকে আমরা ইন্ডিকেট করি। সেখানে আমাদের মাস্টার বেডরুম হওয়া উচিত,
তাহলে একটা হলো কি বললাম, আর্থ এলিমেন্ট বললাম, পিতৃতত্ত্ব। 2 নম্বর হচ্ছে ফায়ার এলিমেন্ট। ফায়ার মানে কি, আগুন। অগ্নিতত্ত্ব বাস্তুতে কিন্তু যে কোনো বাস্তু, তোমার বাড়ি হোক, আমার বাড়ি হোক, কোনো ফ্ল্যাট হোক, অ্যাপার্টমেন্ট হোক, কোনো স্কুল কলেজ, সব জায়গাতেই কিন্তু ডাইরেকশন বিদ্যমান এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করা উচিত। তাহলে বললাম ফায়ার এলিমেন্টস। ফায়ার হচ্ছে অগ্নিতত্ত্ব, যেখানে কিনা হিট জোন, যে জায়গাটা সবসময় হট থাকে, ওই জায়গাটা আমাদের রান্নাঘর করা উচিত। তাহলে সেকেন্ড তত্ত্ব কি বললাম, ফায়ার এলিমেন্ট। থার্ড হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট মানে বাস্তুতে যেখানে কিনা ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জল তত্ত্ব থাকবে, বাস্তু বলে দিয়েছে এই জায়গাটা জল থাকবে। সেটা কোন জায়গায়? সাউথ ইস্টের ক্ষেত্রে আমরা বললাম, অগ্নিতত্ত্বের ক্ষেত্রে বললাম দক্ষিণ পূর্ব, ওটা হচ্ছে সাউথ ইস্ট এলিমেন্ট, আর মানে অগ্নিতত্ত্ব। আর জল তত্ত্ব হচ্ছে নর্থ এবং নর্থ ইস্ট, ওটা হচ্ছে জল তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট বলি আমরা, জল তত্ত্ব বলি। আর ফোর্থ হচ্ছে আমাদের এয়ার এলিমেন্ট অর্থাৎ বায়ু তত্ত্ব, যেখানে কিনা এয়ারই থাকে, যেখানে প্রচন্ডভাবে এয়ার জেনারেট করে, সেই জায়গাটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম কোণটাকে আমরা বলি যে বায়ুতত্ত্ব অর্থাৎ এয়ার এলিমেন্ট। আর লাস্ট হচ্ছে আমাদের স্কাই বা ব্রহ্মস্থান, যেটা হচ্ছে বাড়ির সেন্টার প্লেস, মানে মাঝখানে থাকবে যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা বলি ব্রহ্মস্থান বা স্কাই বা স্পেস এলিমেন্ট। এই 5টা তত্ত্বকে নিয়েই হচ্ছে কিন্তু বাস্তু। আমরা যখন দেখতে যাই বিভিন্ন জায়গায় বাস্তু গাইডলাইন্স যখন দিই, এই 5টা তত্ত্বকে কেন্দ্র করেই আমাদের গাইডলাইন্স গুলোকে দিতে হয়। আচ্ছা, বাস্তু পুরুষটা কি তাহলে? আচ্ছা, এবার দেখো, ভালো প্রশ্ন করেছো আমাকে আবার, বাস্তু পুরুষ। এবার বলি যে বাস্তু সায়েন্সটা, তো বাস্তু হচ্ছে সায়েন্স, আগেই বললাম। এইবারে বাস্তু শাস্ত্রে লেখা আছে যে যখন কিনা দৈত্য এবং দেবতাদের সঙ্গে লড়াই হচ্ছিল, তখন শিব মহারাজের ঘাম থেকে, মানে সোয়েট যেটা আমরা বলি, ঘাম থেকে একজন দৈত্যকে সৃষ্টি হয়েছিল। সেই দৈত্য পরবর্তীকালে বাস্তু পুরুষের বরদান পান শিব মহারাজের কাছ থেকে, এবং সমস্ত দেবদেবীরা তাকে বরদান করেন, এবং তিনি পরবর্তীকালে বাস্তুদেব বা বাস্তু পুরুষ হন। এবং বাস্তু পুরুষকে বলা হয় যে যে তাকে বরদান প্রাপ্ত হন, তিনি বরদান পান যে যে কোনো ক্ষেত্রে, কোনো বাড়ি হোক, ফ্ল্যাট হোক, বা কোনো কারখানা হোক, স্কুল হোক, হোটেল হোক, হসপিটাল হোক, প্রত্যেকটা জায়গাতে বাস্তু অ্যাপ্লিকেবল। তো বাস্তুশাস্ত্র অ্যাপ্লিকেবল, বাস্তুশাস্ত্রের কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল। যে কোনো নতুন কনস্ট্রাকশন বা পুরনো কনস্ট্রাকশনে যখন কেউ কিনবে, তখন কিন্তু বাস্তু পুরুষকে পুজো দিতে হবে, তার পারমিশন নিতে হবে, তবেই সেক্ষেত্রে সে গৃহপ্রবেশ করতে পারবে। আচ্ছা, আবার এটাও হয় প্রত্যেক বছর বছর লোক কিন্তু বাস্তু দেবকে পুজো করেন, মানে এনার্জিটাকে আরো ভালো করেন। সু এনার্জি মানে পজিটিভ এনার্জি, গুড ভাইব্রেশন যাতে থাকে বাড়িতে, তার জন্য বাস্তু পুজোকে প্রতি বছরই অনেকেই করে থাকেন। আমরাও বলি যে প্রতি বছর বাস্তু দেবকে পুজো করা উচিত। এবারে বাস্তু আমাদের কিসে কিসে প্রযোজ্য থাকে? মানে বাস্তু আমাদের, আমরা যেমন বলি, অনেকের ধারণা হচ্ছে বাস্তু বোধহয় শুধু ফ্ল্যাট বা ফ্যাক্টরি, শুধু ফ্ল্যাট বা আমাদের বাড়িগুলোর জন্য অ্যাপ্লিকেবল, তা কিন্তু নয়। বাস্তু কিন্তু সমস্ত জায়গাতেই অ্যাপ্লিকেবল, পুরো প্রাণী জগতেই বাস্তু অ্যাপ্লিকেবল। আমি আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই একটুখানি, দর্শকদের সুবিধা হবে তাতে। সেটা হচ্ছে এই যে বাস্তুর গাইডলাইন্স গুলো দেওয়া আছে, এটা কিন্তু শুধু যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নয়, সমস্ত জায়গাতেই বাস্তু অ্যাপ্লিকেবল। আজকে আমি একটা যদি ফ্যাক্টরি করতে যাই, তুমি একটা স্কুল করতে চাইছো, সেখানেও কিন্তু বাস্তু অ্যাপ্লিকেবল। কোনো হোটেল, হসপিটালও বাস্তু অ্যাপ্লিকেবল। বাস্তু ইন টোটালিটি বাস্তু অ্যাপ্লিকেবল। প্রাণী জগৎ, এবার আমাদের প্রশ্ন আসছে, প্রাণী জগৎ যেমন গাছপালা, কোথায় কি গাছপালা লাগানো উচিত, কোথায় বড় গাছ, কোথায় ছোট গাছ লাগাবে, কোথায় তুলসী মঞ্চ করবে, কোথায় তোমার বাড়িতে কোন কোন ফুল রাখা উচিত, কোন কোন ফুল রাখা উচিত না। যেমন বাস্তুতে বলে ক্যাকটাস জাতীয়
গাছ বাস্তুতে না রাখাই ভালো। ওতে বাস্তু ভিটাতে নেগেটিভ এনার্জি প্রদান করে। তো সেরকম ভাবে করেই কোথায় মাস্টার বেডরুম হবে বাস্তুতে, কোথায় রান্নাঘর হবে, টয়লেট হবে, কোথায় স্টাডি রুম হবে, কোথায় তোমার বাড়িতে ডাইনিং রুম হবে, ব্যালকনি হবে, তোমার বাড়িতে পেট রয়েছে, অনেকের বাড়িতে পেট আছে, কুকুর আছে, এবার গ্রামের বাড়িতে গোশালা আছে, সেই গোশালা কোথায় হবে, বা তুমি একটা অ্যাকোরিয়াম কিনতে চাইছো, অ্যাকোরিয়ামটা কোথায় হবে, বা কোনো একটা রিসোর্টে যারা চাইছে যে একটা সুইমিং পুল করতে, সেই সুইমিং পুলটা কোথায় হবে, সব কিছু কিন্তু বাস্তু বলে দেয়। বাস্তু কি মানে আমরা বিভিন্ন দিকের উপরে যে নির্ভর করে, ওটা কি বিভিন্ন দিকের উপর বাস্তুটা নির্ভর করছে? হ্যাঁ, বাস্তুতে অবশ্যই যেমন পঞ্চতত্ত্ব বললাম, ঠিক তেমনি বাস্তুতে কিন্তু আমাদের মেইনলি 4টে দিক। একটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমরা সবাই জানি। এরপরে আরো 4টে সাব ডিভিশন আছে, মানে আরো 4টে দিক আছে, টোটাল 8টা দিক। তার মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এছাড়া উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম। এবার আমি একটু ইংরেজিতে বলি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, একটা হচ্ছে নর্থ ইস্ট, আর একটা হচ্ছে সাউথ ইস্ট, আর একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই 8টা দিক হচ্ছে আমাদের বাস্তুতে আমরা চেক করি। আবার মহাবাস্তু আছে, মহাবাস্তুতে কিন্তু 16খানা দিক আছে, আরো 8টা দিক বেড়ে যায়। তবে আমরা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা করি, সেটা যখন প্র্যাকটিস আমরা করি, আমরা কিন্তু 8টা দিককেই জোর দিই। আবার আমি যখন ভিজিটে যাই গুজরাট বা রাজস্থান বা এইদিকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর বা কেরালা, তামিলনাড়ু, এইসব অন্ধ্রপ্রদেশ, এসব জায়গায় কিন্তু আবার ওরা মহাবাস্তু মানে ওইখানে কিন্তু মহাবাস্তু মানে ওখানে আমাদের 16খানা দিক নিয়েই আমাদের রিপোর্ট রেডি করতে হয়, এবং আমাদের বাস্তু চেক করতে হয় 16টা দিক নিয়ে। বাট জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে আমরা যখন প্র্যাকটিস, এবং বিদেশেও আমি যখন প্র্যাকটিস করতে যাই, তখন কিন্তু 8টা দিকে আমরা বেশি জোর দিই, নজর দেই 8টা দিকে। আবার এই 8টা দিকে যখন প্রশ্ন করলে আমি একটু দর্শকদের বলি, তাহলে 8টা যে দিক আছে, এই 8টা দিকে কিন্তু অধিপতিরা বিরাজ করেন। মানে এক একটা দিকে এক একজন অধিপতি, এক একজন লিডার, এক একজন দেবদেবী ওখানে বসে থাকেন। সুতরাং যেমন পূর্ব দিক, পূর্ব দিকের তুমি যদি বলো তোমার বাড়ির যেটা পূর্ব দিক, সেই দিকে কিন্তু অধিপতিরা হলেন সূর্য মহারাজ, অর্থাৎ সূর্য মহারাজ সান, আর হচ্ছে আমাদের ইন্দ্রদেব। এই দুজন এই পুরো ইস্ট জোনটাকে কিন্তু কন্ট্রোল করছে, আমাদের বাড়ির ইস্ট জোনটাকে কভার করছে। এবার বলি ওয়েস্ট, ঠিক ইস্টের উল্টো দিকে হলো ওয়েস্ট। ওয়েস্টকে কন্ট্রোল করে দুজন অধিপতি, একজন হলেন শনি মহারাজ, আরেকজন হলেন আমাদের বরুণ দেব। অনেকেই বলে ওয়েস্টকে নেগেটিভ জোন বলে, তা কিন্তু নয়। বাস্তুতে প্রত্যেকটা জোনই কিন্তু পজিটিভ জোন, শুধু গাইডলাইন্স গুলো মানতে হবে। তাহলে এটা হলো ওয়েস্ট। এবারে বলি আমাদের বাঁ দিকে সবসময় থাকে নর্থ, ডান দিকে থাকে সাউথ। তাহলে নর্থ মানে উত্তর দিক। উত্তর দিকে কি হয়, উত্তর দিকের অধিপতি হচ্ছে আমাদের বুধ মহারাজ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কুবের মহারাজ। উত্তর দিকটা কিন্তু যেই বাড়িতে ভালো, বা যেই ফ্যাক্টরিতে বা অন্যান্য অন্যান্য বিজনেস অর্গানাইজেশনে যেই দিক উত্তর দিকটা যদি ভালো থাকে, শুভ দিক থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক মানি, প্রপার্টি, প্রসপারিটি এগুলো দেয় আমাদের উত্তর দিকটা। আবার পূর্ব দিকেও আমাদের পজিটিভ ভাইব্রেশন দেয়, আর পশ্চিম দিকটা আমাদের সাকসেস দেয়, আমাদের সাকসেস দেয়, আমাদের আমাদের অনেক কিছু ভালো কিন্তু অনেক করে। ওয়েস্ট কিন্তু অনেক কিছু ভালোও করে, নেগেটিভ জোন লোকে বলে, বাট আমি এটাকে মানি না। আমি এটাকে বলি প্রত্যেকটা জোনই পজিটিভ জোন বলি। এবার বলি সাউথ। সাউথ হচ্ছে আমাদের হাতের ডান দিকে হচ্ছে সাউথ। আমি ইস্টের দিকে মুখ করে তাকাই, অনেকেই কিন্তু ভুল করে দিক নির্ণয়। সেক্ষেত্রে আমি বলি দর্শকদের, আপনারা কম্পাস আছে, মোবাইলে কম্পাস দেখে করুন, অথবা নিজেরা একটা কম্পাস কিনে দিক নির্ণয় করুন, তাহলে দিক ভুল হবে না। দিক ভুল হলে কিন্তু রেমেডি ভুল হয়ে যাবে। তাহলে আমি যেটা বলছিলাম দক্ষিণ দিক, দক্ষিণ দিকের আমাদের আরেকটা জোন, যেই জোনটা আমাদের নেম ফ্রেম দেয়,
আমাদের যে তুমি যে একটা তোমাকে যে লোকে চিনবে, রিকগনিশন ইন দ্য সোসাইটি, সেটা কিন্তু আমাদের সাউথ জোন দেয়। আচ্ছা। সাউথ জোনের অধিপতি যম মহারাজ এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল সাউথটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে সাউথ কি দেয় বললাম? অ্যাপ্রিসিয়েশন দেয়, রিকগনিশন দেয়। এবার আসছি নর্থ ইস্ট। নর্থ আর ইস্টের কর্নার যেটা, সেটাকে আমরা বলি নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট কর্নারটা কিন্তু বাস্তুতে খুব শুভ জোন, যেখানে হচ্ছে আমরা বলি ঈশান কোণ। নিশ্চয়ই শুনেছ ঈশান কোণ, হ্যাঁ। ঈশান কোণ। ঈশান কোণে সমস্ত দেবদেবীরা থাকেন। আমাদের পূর্বপুরুষরা কিন্তু ঈশান কোণেই থাকেন আফটার দেয়ার ডেথ। সুতরাং ঈশান কোণটা অত্যন্ত পবিত্র জোন। আর ওইখানকার যে লিডার, যারা ওই দিকটা দেখেন, তাদের নাম হচ্ছে বৃহস্পতি এবং স্বয়ং শিব মহারাজ। এই জন্য দেখবে যে সমস্ত বাড়িতে নর্থ ইস্টে প্রবলেম হয়ে থাকে, নর্থ ইস্টে প্রবলেম কিরকম? নর্থ ইস্টে ধরো কারো বাড়িতে টয়লেট হয়ে রয়েছে, কারো বাড়িতে কিচেন হয়ে রয়েছে, সেই বাড়িগুলোতে কিন্তু হেলথ প্রবলেম চলে আসবে। আর নতুন বাড়িতে শিফট করলো, গিয়ে দেখলো নর্থ ইস্টে টয়লেট বা নর্থ ইস্টে কিচেন হয়ে আছে, সেখানে কিন্তু হতে বাধ্য হার্ট প্রবলেম, ক্যান্সার ইভেন হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, এবং সেই বাড়িতে মানে প্রায়শই হেলথ ইস্যু লেগে থাকে। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে। অনেকে বলে না যে ইস্যু হচ্ছে না, বিয়ে হলো কিন্তু তাদের কনসিভ করতে পারছে না, এটা কিন্তু নর্থ ইস্ট অনেকখানি দায়ী। নর্থ ইস্ট জোন যদি খারাপ থাকে, এই প্রবলেমটাও কিন্তু হয়। এবার তাহলে আমি আসছি উত্তর পশ্চিম। উত্তর পূর্ব হয়ে গেল, এবার আসছি উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কিন্তু আরেকটা জোন, যে জোনটাকে আমরা বলি এয়ারি জোন বলি, বায়ু জোন বলি। তো এই যে বায়ু দিক বা এয়ার এলিমেন্ট যেখানে থাকে উত্তর পশ্চিম, সেই দিকটা কিন্তু চন্দ্রমা নিয়ন্ত্রণ করেন। এবং চন্দ্রমা পুরো ওই ইনচার্জ বলা হয় ওনাকে, এবং বায়ুদেব, পবনদেব, এইটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম দিককে নিয়ন্ত্রণ করে। দেখবে যাদের বাড়িতে উত্তর পশ্চিমের দিকে প্রবলেম হয়ে আছে, সেখানে কিন্তু লোক ডিপ্রেশনে থাকে। অনেক বাড়িতে আমরা যখন যাই দেখি যে কেউ কারোর সঙ্গে কথা বলে না, ডিপ্রেসড হয়ে থাকে। কোনো কিছু বলতে গেলে, ভালো কথা বলতে গেলেও তারা খারাপ ভাবে নেয়, নিজেকে নিজে তারা গুটিয়ে নেয়। একটা ঘরের মধ্যে দেখবে যারা ডিপ্রেশনে থাকে না, তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখে। এক্স্যাক্টলি, ঠিক বলেছো। একটা ঘরে তাদেরকে কনফাইন্ড করে নেয়। এক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে নর্থ ওয়েস্টের দিকে প্রবলেম আছে। তখন আমরা ক্লায়েন্টকে অ্যাডভাইস করি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, এবং অবশ্যই অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের পরামর্শ নিন। তাহলে কি হবে, ডুয়াল এফেক্ট যদি হয় তাহলে অনেকটাই ভালো থাকবে। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা ছেলে বা মেয়ে যে ডিপ্রেশনে আছে, ওখান থেকে বেরিয়ে আসতে ওভারকাম করতে পারবে। এবার বলি দক্ষিণ পূর্ব, অর্থাৎ সাউথ ইস্ট। সাউথ ইস্টকে আমরা বলি সবসময় অগ্নি জোন। অর্থাৎ সেখানে অগ্নিজোন মানে অগ্নির সঙ্গে যেহেতু ফায়ার, অগ্নি মানে ফায়ার, ফায়ারের সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের কিচেন। তাহলে কিচেনটা আমরা সাউথ ইস্টে যদি করতে পারি, তাহলে ওখানে কিন্তু বাস্তুতে ব্যালেন্স হয়ে গেল। প্রায়শই দেখা যায়, হয়তো শুনে থাকবে ব্যালেন্স অফ দ্য ডাইরেকশন। ব্যালেন্স অফ দ্য ডাইরেকশন হচ্ছে নাথিং, এটা হচ্ছে আমাদের বাস্তুর জোনটাকে আমরা ব্যালেন্স করি, মানে যেখানে যেটা সেখানে সেটাই করা উচিত। তাহলে আমাদের প্রবলেম অনেকটাই কম আসবে। এটা হলো তাহলে সাউথ ইস্ট জোন। সাউথ ইস্ট জোনের মালিক বা সাউথ ইস্ট জোনকে যিনি লিডার, তিনি হচ্ছেন দুজন লিডার। একজন হচ্ছে অগ্নিদেব, আর হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র মহারাজ। এই দুজন এই সাউথ ইস্টকে নিয়ন্ত্রণ করছে। এবার লাস্ট 8 নম্বর জোন যেটা, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণের যারা লিডার, তারা হচ্ছেন রাহু এবং কেতু। রাহু মহারাজ এবং কেতু মহারাজ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নিরুতি। এই যে জোনটা বললাম সাউথ ওয়েস্ট, যেটা প্রথমেই বললাম আর্থ এলিমেন্ট বলেছিলাম, তো এই আর্থ এলিমেন্ট কিন্তু এখানে প্রযোজ্য, যার জন্য ওই জোনটাতে কিন্তু রিলেশনশিপ, অনেকে দেখবে না খুব তাড়াতাড়ি করে ডিভোর্স হয়ে যায়, কিছুদিনের মধ্যেই সেপারেশন হয়। তার সঙ্গে সঙ্গে আমরা হরোস্কোপ চেক করি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তুও চেক করা উচিত। যদি কারো বাড়িতে সাউথ ওয়েস্টের কর্নার কাটা থাকে,
এল শেপ কর্নার কাট বা সাউথ ওয়েস্ট এক্সটেন্ডেড হয়ে গেল, হঠাৎ করে সাউথ ওয়েস্টটা মানে একটু বাড়িয়ে রাখলো, বাড়ি রাখলো, হ্যাঁ বুঝতে পারছি। বাকিগুলো নর্মাল, সাউথ ওয়েস্টটা বেড়ে রইলো, বা সাউথ ওয়েস্টটা কাটা রইলো, কর্নার কাট বলি আমরা, বা সাউথ ওয়েস্টে যদি বড় ড্রেন থাকে, বা সাউথ ওয়েস্টে যদি রান্নাঘর থাকে, আনফরচুনেটলি সাউথ ওয়েস্টে যদি ওয়াটার এলিমেন্ট বেশি থাকে, ধরো বাথরুম, টয়লেট, এই জাতীয় জিনিস যদি সাউথ ওয়েস্টে থাকে, বা সাউথ ওয়েস্টে যদি খুব হালকা থাকে, সাউথ ওয়েস্টে যদি হালকা থাকে, ইভেন দো সাউথের ফ্লোর কিন্তু একটু উঁচু হওয়া উচিত, অনেক বাড়িতে গিয়ে দেখি ফ্লোর কিন্তু ওখানে ডাউন, তাহলেও কিন্তু এই রিলেশনশিপ প্রবলেম। এবং এছাড়াও রিলেশনশিপ বলতে শুধু ওয়াইফ হাজবেন্ডের না, ওয়াইফ হাজবেন্ড অ্যান্ড উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড উইথ দেয়ার প্যারেন্টস, এই রিলেশনশিপটাকে কিন্তু প্রচন্ড ভাবে করে এফেক্ট করে যদি সাউথ ওয়েস্টে বাস্তুর প্রবলেম থাকে। সুতরাং সাউথ ওয়েস্টটা আমাদের রিলেশনশিপটাকে, বন্ডিংটাকে ঠিক রাখে। সেটাও কিন্তু আমি দর্শক বন্ধুদের বলবো যে সাউথ ওয়েস্ট দিকটা আপনারা কিন্তু এনার্জাইজ রাখুন, প্রত্যেকটা দিকই গুরুত্বপূর্ণ। সাউথ ওয়েস্টের দিকটা আমি বলবো যারা জটক বিচার করে বিয়ে করছেন তারা অবশ্যই বিয়ের আগে জটক বিচার করিয়ে নিন, ভালো অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদকে দিয়ে, নিউমোলজিস্টকে দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুটাও কিন্তু অবশ্যই চেক করে নেবেন। কারণ যদি আগে থেকেই এটা আপনারা করে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা অনেকটাই কম হবে আপনাদের জীবনে। সুতরাং বাস্তুতে সাউথ ওয়েস্টের ভূমিকাটাও অত্যন্ত প্রবল, ওটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম, 8টা জোন, কে অধিপতি, কে কি কাজ করে, কোথায় কি হওয়া উচিত। আশা করি সেগুলো দর্শক বন্ধুরা নোট করেছেন বা মেনে চলবেন, তাতে অনেকটাই ভালো থাকবেন তারা। অপেক্ষা করব আমরা পরবর্তী নেক্সট এপিসোডের জন্য। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। নমস্কার, প্রত্যেকেই ভালো থাকবেন। আবার আমাকে ডাকলে আমি অবশ্যই চ্যানেলে আসব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যদি কিছু জানতে হয় আমার মোবাইল নাম্বার 9830166956, এছাড়া 8013366286, দুটো নাম্বার আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ইনবক্সে যদি কোনো কোয়ারি থাকে পাঠান, আমি ডেফিনেটলি উত্তর দেব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।